ছোট্ট একটা বীজ আর তার থেকে একটা চারা, কয়েকটি পাতা আর কয়েকটি শেকড় নিয়ে একটি গাছ। তাদের জন্য আমরা অনেক কিছু ভেবেছি, ভাবি, এমন কিছু অনেকটাই ভাববো। আর এই সকল ভাবনার সঙ্গে আমাদের সাথে আমরা মিলিয়ে দেখব যে প্রকৃত সেই কাজগুলো আমরা ঠিকঠাক করেছি কি করি না। আর এটা না বুঝতে পারার কারণে অনেকেই গাছের খুব ভালো রূপ করে ফেলেন, আবার অনেকেই খুব খারাপের দিকে পৌঁছে যান, যে গাছগুলোকে ঠিক ঠিক মনের মতো বোধহয় গড়ে তুলতে পারলাম না। তো এই সকল বিষয়ে আমরা একটি গাছের শুরু থেকে যদি শেষ পর্যন্তটা যদি প্রথম অবস্থাতে একটু করে ভেবে নিই, তাহলে একটা গাছ নিজের থেকে কিন্তু হতে থাকবে। আর গাছ কিন্তু তাই চেয়েছে। আর আপনি কি চেয়েছেন অবশ্যই মতামত জানাবেন। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। তো হ্যাঁ, আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আর সেই বিষয়গুলো যেন আমাদের কাজে লাগে সেরকমই কিন্তু আলোচনা করব। আর আমরা যখন কোনো গাছ করি আর তার আগের পিছনে আমরা কয়েকটা জিনিস ভেবে নিই। সেই ভাবনাটা কি? প্রথমত একটা গাছ নেব, আর গাছ নিয়ে গিয়ে আমাদের প্রস্তুতি আছে কিনা সর্বপ্রথম কিন্তু জানবো। আমাদের মাটি আছে কিনা, পুরানো দিনের মাটি তৈরি করা আছে কিনা, বা আমরা আগের থেকে এই গাছটিকে বানানোর জন্য প্রিপারেশন নেব কিনা। তো এই সকল বিষয়গুলো লুকিয়ে থাকে। আর সকল কিছুর পরে কিন্তু ভাবনা চিন্তা গাছে। গাছ সেই বিষয়টাকে আপনার ঠিক মেনে নেবে কিনা। আর সে যদি ঠিকঠাক করে মেনে নিতে পারে, তাহলে আপনাকে ঠিক সঠিকভাবে আনন্দ দিয়ে যাবে। তো সে কিভাবে মেনে নেবে, আর আমরা সেই বিষয়টা নিয়ে কিন্তু শেয়ার করব। আর সেই বিষয়টা যদি আমরা শেয়ার করে নিতে পারি, তাহলে কিন্তু অনায়াসে গাছ হবে। সেটা আপনার যে কোনো ইনডোর প্ল্যান্টের গাছ হতে পারে কোনো ফলের গাছ, হতে পারে কোনো ফুলের গাছ। দেখুন, হাজারো এক ফুলের গাছ রয়েছে, পছন্দ তো আপনার। ফুল তো হাজারো আছে, পছন্দ আপনার। আপনার যেটা লাগবে সেটা হচ্ছে প্রশ্ন। আর আছে আপনার যেটা, সেটাই হচ্ছে প্রশ্ন। আর সেইটাকেই আপনি কেমন ভাবে আপনি আপনার গাছটিকে গড়ে নিতে পারবেন, সেটা হচ্ছে বড় কথা। এই সকল বিষয় নিয়ে আমরা দোদুল্যমানে পড়ে যাই যে আমরা আমাদের গাছটিকে নিয়ে আসার পরে এই গাছটিকে কি 4-6 দিন বাড়িতে রাখবো, বা গাছটিকে কি নিয়ে আসার পরে বসিয়ে দেওয়ার পরে কি বাড়িতে 6-7 দিন ছাওয়াতে রাখবো, বা এই গাছটি রোপণ করার পূর্বে কি খাদ্য দিয়ে তৈরি করব, বা খাদ্য দিয়ে কি আমরা গাছ রোপণ করলে আমাদের মারা যাবে। আর আমরা এই সকল বিষয়গুলো মোটামুটি একটু একটু করে জেনেছি গাছের কাটাই ছাঁটাই আর গাছের রোপণের সাথে সাথে এই সকল বিষয়গুলো জেনেছি। এই সময়ের জন্য এটা করব, এই সময়ের জন্য এটা করব। আর গাছ যখন নিয়ে যাই আর তাকে খুব ভালো করে করার জন্য আমরা নিজেরা নিজেদের মতো করে অনেক কিছু ভেবে নিই। সেই ভাবনাটা আপনার গাছ কিরকম ভেবেছে বা আপনার মতো করে যদি মেনে নেয়, তাহলে এই গাছ কিন্তু বাঁচবে। অনেকেই প্রশ্ন করেন, গাছ নিয়ে এলাম, গাছটা বাঁচবে তো? খুব কঠিন একটা প্রশ্ন। দেখুন, আমি আপনাকে বলবো, বর্তমান গাছটা তো বেঁচে আছে, তাই না? তো বেঁচে আছে মানে বাঁচবো তো, কথাটা আসবে কেন? বাকিটা যদি আপনি না পারেন, তখন কোন দিকে দোষ দিচ্ছেন? যার থেকে নিলেন তাকে দোষ দিচ্ছেন যে গাছটা বাঁচবে তো। আর গাছ রোপণের পর যখন গাছটি মারা যাচ্ছে, তখন আপনি দোষ দিচ্ছেন যে গাছটা বোধহয় আমি ঠিক করতে পারলাম না, বা এরকম দোষ দিচ্ছেন যে বোধহয় গাছটা ঠিক ভালো দেয়নি। তো এই সকল বিষয়গুলো আমরা যদি ক্লিয়ার করে নিই, তাহলে কিন্তু আমাদের মন থেকে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যে কোনো গাছকে আমরা যখন রোপণ করব, সর্বমোট মূল কথাই, সেই রোপণ করার পরে আমরা প্রথম কাজ হবে গাছটিকে ছাওয়া রোদ্রিতে রাখবো কিনা। দেখুন, আমরা এটা জেনেছি, এর আমার অনেক আগেকার ভিডিওতে দেওয়া রয়েছে যে গাছ রোপণের পর কখনোই গাছটিকে ছাওয়াতে রাখা নয়। সেই গাছটিকে ছাওয়াতে রাখা, যদি যেই গাছটির আপনার রুট মানে একদম বেয়ার রুট, পুরো টোটাল মাটিটি খুলে দেওয়া আছে, আর তার মধ্যে কোনো গুটি আবরিত নেই। আমরা গুটি আবরিত বলতে কোনটা বোঝাতে চাইছি? ধরুন, এটা একটা ছোট্ট প্লাস্টিক টবের মধ্যে বা প্লাস্টিক গ্রো ব্যাগের মধ্যে রয়েছে, আর এই গ্রো ব্যাগের মধ্যে রয়েছে মানে এটাই এর গুটি, তাই না? আবার দেখা গেছে একটা ছোট্ট চন্দ্রমল্লিকার চারা, বা ছোট্ট কোনো আপনার একটা বীজ রোপণের চারা, ছোট্ট থেকে বীজটি ফুটে দুটি পাতা, আর দুটি পাতার পর পরের পর 5-6টি পাতার পরে
একটা পূর্ণাঙ্গ গাছ বলে মনে হয়, একদম শিশু একটা ছোট্ট গাছ। আর সেই গাছটিকে আপনি টুক করে একটা কিছুর দ্বারা তুলে নিলেন, নেওয়ার পরে তার গোড়াতে হাওয়া বাতাস খাচ্ছে সেই ভেবে আপনি কিছুটা মাটির সাথে নিজের মতো করে আপনি বসিয়ে দিলেন। তো গাছটির সুরক্ষিত যে জায়গাটা ছিল, মানে তার কম্প্যাক্ট মাটির মধ্যে তার চারিধারে শিকড় ছিল, আর সেখান থেকে কিন্তু জন্ম হয়েছে যে ওই সাথে সাথে শিকড়টিকে একটি গুটি আবৃত করা। আর যত গাছই কেনেন তার মধ্যে কিন্তু বেশিরভাগ গাছই আপনারা দেখেছেন, বিশেষ করে পার্মানেন্ট ফুলের গাছটা দেখেছেন বা ফলের গাছে দেখেছেন যে গোড়ায় একটি এরকম মাটি দিয়ে তৈরি করে দেওয়া, সেটা আপনার গ্রো ব্যাগে হতে পারে, কোনো ক্যারি ব্যাগে, মানে কালো পলিথিনে হতে পারে, বা কোনো একটা টবের মতো হতে পারে। তাহলে আমরা এটা বুঝেছি তার এই গোড়াতে হাওয়া বাতাসটা না খাওয়া, আর খেয়ে যাওয়া মানেই কিন্তু গাছটি ধীরে ধীরে খারাপ দিকে পৌঁছে যাওয়া। তাহলে আমরা যখন গাছটিকে রোপণ করছি তার পূর্বে যদি একটা এমনি ধরুন ছোট্ট একটা চারা ফুটেছে, সেটা কোনো একটা জায়গা থেকে তুলে নিয়ে এসে আমরা আমাদের মাটির মধ্যে বসিয়ে দিচ্ছি। সেটা সিজন ফ্লাওয়ার গাছের ক্ষেত্রে আপনি যদি বসিয়ে দেন, এই যে গোড়াতে হাওয়া বাতাস খাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার 4 দিন ছাওয়া রৌদ্রর প্রয়োজন হয়ে ওঠে। কারণ আপনি একটা ছোট্ট ডোকা কেটে চারা তৈরি করেছেন, তার থেকে সেখান থেকে তুলে নিয়ে আর একটা পাত্রে বসাতে চেয়েছেন, সেক্ষেত্রে কিন্তু গোড়াতে হাওয়া বাতাস খেয়ে যাওয়ার ব্যাপারটা থাকে। কারণ তার নিচে গোড়াতে তো আপনি গুটি, মানে এরকম বল একটা গুটি তৈরি করেননি, বা গাছটির চারিধারে শিকড়টার মতো কিছুটা মাটি দিয়ে কম্প্যাক্ট করে একটা গুটি তৈরি করেননি। তাহলে আমরা এতে দ্বারাই বুঝলাম যদি আমরা কখনো কোনো গাছ তুলে নিয়ে আসি সিজন ফ্লাওয়ার বাদে, কিন্তু সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে এত সূক্ষ্ম শিকড় যদি আপনি গুটি আবৃত করেন, সেক্ষেত্রে কি হবে, গাছটা একদম শক্ত সমর্থ হয়ে উঠবে। অর্থাৎ সিজন ফ্লাওয়ার হচ্ছে অল্প দিনের গল্প আর কম সময়ের মধ্যে করা। আদার্স যত গাছ রয়েছে 12 মাসি ফুলের গাছ বা অন্যান্য গাছের ক্ষেত্রে, বিশেষ করে ইনডোর প্ল্যান্টের গাছের ক্ষেত্রে কিন্তু গুটি আবৃত করা হয় না। ইনডোর প্ল্যান্টের গাছের ক্ষেত্রে এই কারণে করানো হয় না যে এগুলো ছাওয়াযুক্ত জায়গা, আর সেই জন্য আমরা এদের ক্ষেত্রে কি করছি, কোনো ইনডোর প্ল্যান্টের গাছ যখন একটা থেকে আরেকটা তৈরি করে নিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু সাইড থেকে কাটিং করে নিই আরেকটি পাত্রে বসানো হচ্ছে, সেক্ষেত্রে আমাদের ছাওয়াটা প্রয়োজন হচ্ছে। তাহলে আমরা বুঝেছি ছাওয়াটা কোন জায়গায় লাগবে। এই জায়গাটা লাগবে যখন আমরা গাছের গোড়া লুজ থাকবে, মানে কোনো একটা স্থান থেকে ছোট্ট চারা তুলেছি বা কাটিং চারা হাঁপড় দিয়ে সেই চারাটা তুলে নিয়ে আর একটা পাত্রে বসাতে চলেছি, সেক্ষেত্রে যার গুটি নেই। কিন্তু যে কোনো পার্মানেন্ট ফ্লাওয়ার বা কোনো ফ্রুটসের গাছ যখন আপনারা করছেন, বিষয়টা তো এটাই, ইনডোর আউটডোর সিজন ফ্লাওয়ার এই কয়েকটি বিষয়, আর তার মধ্যে কিন্তু কোটি কোটি গাছ লুকিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন ভ্যারাইটির। তাহলে আমরা এটা বুঝেছি সেই গাছের ক্ষেত্রে আমাদের ছাওয়াটা জরুরি। কদিনের জন্য? 5-6টা দিন ছাওয়া রৌদ্রের প্রয়োজন, শুধুই শুধুই ছাওয়া নয়। কিন্তু আমরা সেক্ষেত্রে কিন্তু সবার ক্ষেত্রে একই রকম অ্যাপ্লাই করছি। কিরকম অ্যাপ্লাই করছি, যেমন ধরুন আপনি কোনো সিজন ফ্লাওয়ার গাছ করতে চলেছেন, সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে আপনি কিন্তু কম্পোজের পরিমাণ আপনাকে বেশি রাখতে হবে, যেমন ভার্মি কম্পোস্ট, কোকোপিট, বালি, এগুলো দিতে হবে এই কারণে, কারণ মাটিটা হালকা এবং কম সময়ের মতো ওর খাদ্যটা দেওয়া গেছে। কারণ আপনার 3-4 মাসের মধ্যে সঠিক হতে হবে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ভার্মি কম্পোস্ট, কোকোপিট এগুলো বেশি দিচ্ছি। কারণ 3 মাস পরে কোকোপিট খারাপ হয়ে গেলে কিচ্ছু যায় আসে না, কারণ 3 মাসের মধ্যে তো আপনার গাছটা রেডি হয়ে ফুলটুল হয়ে যাবে। সিজন ফ্লাওয়ার মানে 3-4 মাস আপনাকে ভালো রকম আনন্দ দেওয়া। তো এই হচ্ছে, সেটা তো গেল সিজন ফ্লাওয়ার গাছের ক্ষেত্রে যারা অল্প সময়ের গল্প, কম সময়ে আনন্দ দেওয়া। তাহলে এদের ক্ষেত্রে 5 থেকে 6টা দিন একটু ছায়াযুক্ত জায়গা পছন্দ করে। বিশেষ করে এই সকল গাছগুলো ছাওয়া পছন্দ করে যেগুলো গোড়াতে গুটি থাকছে না, একদম ক্লিয়ার। আর যেগুলোর ক্ষেত্রে বেশি পরিমাণে কম্পোস্ট লাগছে সেটা কিন্তু সিজন ফ্লাওয়ার, পার্মানেন্ট গাছ নয়। পার্মানেন্ট গাছের ক্ষেত্রে ঠিক আমরা এইগুলোকেই বেশি বেশি অ্যাপ্লাই করছি, কিন্তু এটা আমরা ভুলে যাচ্ছি কেন, যে যে কোনো পার্মানেন্ট গাছ করতে গেলে এটা ভেবে নিতে হবে সেটা বছরের পর বছর থাকবে আপনার বাড়িতে, সেটা সিজন ফ্লাওয়ার নয়। তো সেই ক্ষেত্রে আমরা ভার্মি কম্পোস্ট, কোকোপিট এগুলো কি ব্যবহার করতে পারি না? নিশ্চয়ই পারি। আমরা এর সাথে সাথে এই কাজগুলো কিন্তু করব।
আপনি ভার্মি কম্পোস্ট দিয়ে রোপণ করুন, কোকোপিট দিয়ে রোপণ করুন, প্রবলেম নেই। প্রবলেম এটাই যে সময়ের সাথে সাথে সেটা ফেলে দেওয়া, এটা আপনারা জেনেছেন। যদি সহজ উপায়ে গাছ করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমি বলেছি যে কোনো 12 মাসে ফুলের গাছের ক্ষেত্রে আপনার 30% বালি যথেষ্ট। গাছ বিশেষে পরিবর্তন করা হয়, কিন্তু বেশিরভাগ গাছের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। আর যে কোনো ইনডোর প্ল্যান্টের গাছের ক্ষেত্রে যদি খুব সহজে করা যায় তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে 80% বালি কম মানে প্রযোজ্য। কারণ আপনি 80 ভাগ বালি দিচ্ছেন আর 20 ভাগ মাটি মেখে যে কোনো ইনডোর প্ল্যান্ট অতি সহজেই করতে পারছে। দেখুন, ইনডোরের গাছ বলে পৃথিবীর কোনো গাছ নেই যেটা আপনার বছরের পর বছর বাড়ির ভেতরে এমনিই থাকবে আর রৌদ্র আপনি দেবেন না, সেটা কিন্তু করা যাবে না। মাঝে মধ্যে ইনডোর প্ল্যান্টের গাছ করলে সেটাকে কিন্তু একটু একটু করে সপ্তাহে 10 দিন 15 দিন গাছ বিশেষ আপনাকে একটু রৌদ্র ছাওয়া দিতে হবে। তাহলে আমরা এটাও ক্লিয়ার যে যে কোনো ইনডোর প্ল্যান্টের গাছ যখন আমরা মনে করে বাড়িতে নিয়ে যাই আর সেই কাজের ক্ষেত্রে কিন্তু আমরা এই কাজগুলো করবো। তাহলে এটা বুঝেছি ইনডোর প্ল্যান্টের গাছের ক্ষেত্রে। তাহলে 12 মাসি ফুল গাছের ক্ষেত্রে কি? 12 মাসি ফুল গাছের ক্ষেত্রে আমরা আমার ভিডিওতে আপনারা দেখেছেন বা জেনেছেন যে আমরা একটা গাছ নিয়ে গেলাম, সর্বপ্রথম সেটাকে লক্ষ্য করা তার মাটিটি ভেজা আছে কিনা, এটা আপনারা জেনেছেন। যদি ভেজা অবস্থাতে থাকে তাহলে এই ভেজাটা শুকনো করা, কারণ এটা একটা গুটি। এটা আপনি এটা গ্রো ব্যাগে বা এই পলিথিনের মধ্যে, কালো পলিথিনের মধ্যে, পিপি প্যাকেটের মধ্যে রয়েছে, এটা আপনি ভাবছেন কেন? এটা ভেবে নিন এটা একটা গুটি। সেটা আপনার একটা টব থেকে খুলে নিয়ে গিয়ে যখন আরেকটা স্থানে বসাতে যাচ্ছেন সেটাও মনে রাখবেন সেটাও কিন্তু একটা গুটি। কারণ আপনি যখন একটা টব থেকে আরেকটা টবে ট্রান্সফার করছেন একটা গাছ, টব থেকে খুলে নিলেন, তাহলে কিন্তু আপনার গাছটির বেঁচে থাকার জন্য ওই গুটিটাই যথেষ্ট। সেই তাতে আমরা কি হচ্ছে, রোড বাউন্ড হয়ে গেলে কি করছি, সাইডকার মাটি কিছু কমিয়ে দিয়ে আরেকটা টবে ট্রান্সফার করছি। তো সেটাই যে যখন আপনি গাছ রোপণ করবেন সিস্টেমটা কিন্তু একই। যখন একটা ছোট্ট গাছ রোপণ করবেন আর এই গুটিটাকে আপনাকে সর্বপ্রথম শুকনো করে নিতে হবে। কারণ এই গুটিটা যদি ভেজা অবস্থায় থাকে আর আপনি আপনার মাটির মধ্যে গাছটি বসিয়েছেন, আর সেক্ষেত্রে কিন্তু এই গুটিটার মধ্যে যে রসটা রয়ে যাচ্ছে, কারণ এই কারণে আপনার এটা ভেজা থাকছে। ধরুন এই মাটিটা আপনার শুধুই মাটির মতো রয়েছে আর আপনি কোকোপিট হালকা মাটির মতো করেছেন বা আপনার মতো করে আপনি করেছেন যে মাটিটা একদম ঝুরঝুরে হালকা। তো সেই হালকা মাটির ক্ষেত্রে আপনারা যে পরিমাণে জলটা মেজারমেন্ট দেখে দেখে দিচ্ছেন তার অধিক কিন্তু শুধু মাটির মধ্যে এসে যাচ্ছে। কারণ যখন আপনারা কোনো 12 মাসি ফুলের গাছ বা এই ধরনের কোনো গাছ কেনেন, সেটার মধ্যে কিন্তু অনেক কিছু কোকোপিট, ভার্মি কম্পোস্ট এই ধরনের কিন্তু কিছু দিয়ে নেই, শুধু প্লেন মাটির মধ্যেই গাছটি বসানো। আর সেই বেশিরভাগ গাছের ক্ষেত্রে কিন্তু এটাই। আমরা এই জিনিসটাও জেনেছি যে যখন আমরা প্লেনই বালি মাটি করে গাছ রোপণ করছি সেক্ষেত্রে যদি একটা মাটির এরকম মাটির গাছ বসাই সেক্ষেত্রে কিন্তু ক্ষতি। তার কারণ হচ্ছে এর ভেতরে যদি কোকোপিট থাকে, আপনি যেটার মধ্য দিচ্ছেন সেটা ধরুন শুধুই মাটি আর এই গাছটি আছে কোকোপিটে, আপনি যখন কিনে নিয়ে যাচ্ছেন আর কি। তো এইটা যখন কোকোপিট সহ নিয়ে যাচ্ছেন গিয়ে বসালেন কিসের মতো, মাটিতে, তাহলে এই কোকোপিটেতে এক্সট্রা জল ধরবে। ধরুন ঠিক উল্টো জিনিস, তাহলে আপনি কোকোপিটের মধ্যে যদি এই মাটিটাকে গিয়ে বসান তাহলে কি হচ্ছে, কোকোপিটের মেজারমেন্টে আপনি জলটা দিচ্ছেন, জল ধরবে কিন্তু এক্সট্রা। ঠিক উল্টো, যখন আপনি মাটিটার মধ্য গাছ বসাচ্ছেন আছে আপনার এখানে কোকোপিট, কোকোপিট থেকে কিন্তু জলটা ক্লিয়ার ভাবে বেরোতে পারবে না, বন্ধ হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, দিনের পর দিন যেটা আপনারা দেখেছেন পুনা জবার ক্ষেত্রে, যে একটা ছোট্ট কেসিং এর মধ্যে কোকোপিট দিয়ে গাছটিকে ছোট্ট প্রথম একটি ডোগা কেটে চারাটা তৈরি করা হলো। সেই চারাটি থেকে আপনারা কি করছেন, কেউ আপনাকে গাছটা দিয়েছে আর সেটা একটা পলিথিনের মধ্যে বসানো রয়েছে, ভেতরে রয়েছে একটা ছোট্ট কেসিং, আর সেই কেসিংটা সহ কিন্তু আপনি আবার মাটিটা সহই বসালেন। তাহলে এর যে কেসিংটা রয়েছে তার ভেতরে কোকোপিট আছে কিনা লক্ষ্য করতে বলেছিলাম। যদি কোকোপিট দেওয়া থাকে তাহলে সেটা কিন্তু আপনার কেনা উচিত না। কারণ এর যে ভেতরে কেসিংটা রয়েছে আর তার ভেতরে রয়েছে কোকোপিট, তারপরে রয়েছে আপনাকে কেউ একটা পলিথিনের মধ্যে বা গ্রো ব্যাগের মধ্যে মাটি দিয়ে বসিয়ে দিয়েছে, তাহলে ওই কোকোপিটটা কিন্তু একটা সময় খারাপ হবে। তাহলে ওইটা খারাপ হওয়া মানে আপনার গাছটা খারাপ হবে, এটা আপনারা জেনেছেন। তাহলে আমাদেরকে জানতে হবে, একক হতে হবে। ধরুন এখানের মাটিটা যেমন থাকবে আপনার মাটিটাও ঠিক তেমনই হতে হবে।
মিল বন্ধন থাকতে হবে, গাছ তবেই কথা বলবে। আমরা এটা করছি কি, যে আমরা কোকোপিট যুক্ত গাছ নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে আমাদের সুন্দর করে মাটি তৈরি করে সুন্দর করে বসে দিলাম। তাহলে পরে কি হচ্ছে, আপনি বাইরে কোকোপিট মাটি যাই দিয়েছেন আর কি, যদি মিডিয়াটা একই না হয়, সয়েলটা যদি একই না হয়, পরবর্তী অবস্থাতে এই দুজনের মধ্যে কিন্তু একজনের ক্ষতি হচ্ছে। তাহলে আপনি মাটিতে যদি গাছ রোপণ করেন, তাহলে কোকোপিট যুক্ত গাছ হলে করবেনটা কি, তাহলে কোকোপিটটা ফেলে দিয়ে গাছটি রোপণ করবেন। আর যদি কোকোপিটের মধ্যে গাছ রোপণ করেন আর কি, তাহলে আপনি মাটিযুক্ত গাছ নিয়ে যাচ্ছেন, তাহলে করবেনটা কি, তাহলে মাটিটি কিন্তু আপনাকে বেশ কিছু কমিয়ে দিয়ে একেবারে ছোট। এবারে থাকছে, মোটামুটি এটা ক্লিয়ার। এবারে থাকছে আপনার গাছ রোপণ করার পূর্বে খাদ্য দেওয়া, আর খাদ্য দিয়ে গাছ রোপণ করা আর না করা। দেখুন, প্রথম অবস্থাতে আমরা খাদ্য দিয়ে রোপণ করলে কি হয় আর না করলে কি হয়, এটা আপনার জানা খুব জরুরি আছে। তো আমি গাছটা রোপণ করছি, এই গাছটাকে কিছু সময়ের জন্য আপনার মাটিকে বুঝতে সুযোগ দিতে হবে। সেই সুযোগটা যদি আপনি না দেন, সে তার মতো কি রয়েছে সেটা কিন্তু আপনার গাছ ঠিক বুঝে উঠতে পারবে না। ধরুন, আপনি পরীক্ষামূলকভাবে যে কোনো কাজ করলে একটার উপরে এক্সপেরিমেন্ট করতে পারেন। আপনি অনেক রকম খাদ্য দিয়ে গাছ রোপণ করতে চাইছেন, 10টা 15টা 20টা টব করেছেন, আর সেক্ষেত্রে দেখা গেছে কিছু গাছ মেনে নিলেও কিছু গাছ কিন্তু মেনে নিচ্ছে না। ধরুন, আপনি একই সাথে 10টা গাছ রোপণ করলেন, 10টা গাছের মধ্যে দেখছেন যে 5টা গাছ বেঁচে গেছে, 5টা গাছ বাঁচছে না। এই কারণে যে গাছটা নিতে পেরেছে আপনার মাটিটি, যে গাছটা কষ্ট করে বেঁচে থাকতে পেরেছে সে কিন্তু বেঁচে আছে, আর যে বাঁচতে পারে না আর সে কিন্তু বেঁচে নেই। এক্ষেত্রে আপনি কি বলছেন, এক্ষেত্রে বলছেন না আমার তো মাটি ঠিকই আছে, তাহলে 5টা গাছ কেন মরে যাবে, বেঁচে থাকবে আর 5টা গাছ কেন মরে যাবে। এই ক্ষেত্রে আমি আপনাকে বলি, তাহলে আমরা গাছ যখন রোপণ করছি আর রোপণ করার সাথে সাথে আমরা এই বিষয়টাকে একটু দূরে রাখলেই বেশি ভালো। তাহলে কিন্তু আপনি পরীক্ষামূলকভাবে যে কোনো গাছকে, একটি গাছকে প্লেন ভাবে করে দেখুন। আমার কথাটাই আপনাকে মানতে হবে এটা নয়, আমি প্রথমত একটি গাছ পরীক্ষামূলকভাবে করতে পারি, তাই না? তাহলে আমি প্লেন যে কোনো 12 মাসি ফুলের গাছ রোপণ করব, 30% বালি মাখবো, আর মাটির সঙ্গে মেখে দেওয়ার পর মাটি শুকনো করব। শর্টকাট বিষয়, মাটি শুকনো করব, যেখান থেকে মাটি নেব সেটা উদ্ভিদযুক্ত বা উর্বরযুক্ত মাটি হতে হবে। উদ্ভিদযুক্ত মাটি মানে উর্বরযুক্ত মাটি, তা নাহলে সেখানে উদ্ভিদ হবে কেন? আর সেক্ষেত্রে অনেকে কি হচ্ছে, যেখান থেকে পাচ্ছে সেখান থেকে মাটি নিচ্ছে, ইঁদুরে মুখে খুঁড়ে নিয়ে এসছে মাটি, নদী থেকে সদ্য সদ্য তুলে নিয়ে এসছেন সেই মাটি, কেউ পাত পোয়া খুঁড়েছে সেই মাটি। আরে মাটিটা খারাপ না, মাটির আবার মাটি টোটালটাই খাঁটি। এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি এরকম প্রশ্ন নয়, মাটি খাঁটি। সেই মাটিটাকে রৌদ্র পেতে হবে, তার সূর্যলোক পেতে হবে, তাতে জল বৃষ্টি ঝড় খেতে হবে, আর সেই মাটির মধ্যে অটোমেটিক উদ্ভিদের জন্ম হবে। তাহলে ভালো মাটি, মাটি খারাপ কি? খারাপ নয়। এক্ষেত্রে সেই মাটি ঠিক করতে গেলে আমরা কি করছি, ক্যালসিয়াম পাউডার দিচ্ছি, চুনের জল দিচ্ছি, সবকিছু যেন করে ফেলছি, কিন্তু কিছুই যেন করলাম না। দেখুন, মাটিটাকে সময় দিতে হবে, সেই সময়টা আপনি দেননি। আর সেক্ষেত্রে কি হচ্ছে, পরে পর একটা সমস্যা হচ্ছে। আপনি যেখান থেকে মাটি নিয়ে আসুন, ধরুন পাতকুয়া খোঁড়া মাটি নিয়ে এসেছেন, সেই মাটিটাকে পড়ে থাকতে হবে। ছাদের একটা কোণাতে আপনাকে কিছুটা পলিথিন দিয়ে সেই মাটিকে ফেলে রেখে তার মধ্যে জল দিতে হবে, জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তাতে অল্প করে 100 গ্রাম আন্দাজে চুন, 10 লিটার জল, এটা বলেছি এমনিই বলছি না কিন্তু। সেই জলটাকে আপনি মাটির মধ্যে দিলেন, মাটির মধ্যে ননাত্ম ভাব আছে কিনা, মাটির মধ্যে ফাঙ্গাস এটা করে আছে কিনা, সকল কিছু কিন্তু প্রমাণ পাবে 1 মাস পর। কারণ মাটিটা ভিজে থাকবে, তার মধ্যে দেখবেন অটোমেটিক ঘাস ফোটা শুরু হবে, মাটি ভালো হয়ে যাবে, তারপর আপনি গাছ রোপণ করবেন। কিন্তু তা তো করলেন না, সদ্য সদ্য মাটি নিয়ে এলেন, মাটি শুকনো করলেন, বালি মাখুন আর কোকোপিট মাখুন আর ভার্মি কম্পোস্ট মাখুন বা গোবর সার মাখুন, যা কিছু খাদ্যটা তো পাচ্ছেন সবকে মেখে দিয়ে সদ্য সদ্য গাছ রোপণ করে দিচ্ছেন। একদম সদ্য সদ্য ভুল হয়ে যাচ্ছে না? দেখুন, এই বিষয়গুলোকে আপনি আপনার গাছকে আপনার ছেলের মতো আপনাকে ভেবে নিতে হবে, ভাবতে হবে, তবেই পারবেন আপনি সুন্দর করতে গাছ। তাহলে আমরা সেই মাটিকে ফার্স্ট কিন্তু সুন্দর করে তৈরি করে নেব, একেই বলা হয় মাটি তৈরি করা। আমরা মাটি তৈরি করা বলতে কি বুঝেছি, একটু মাটি নিলাম, তার সঙ্গে 500 গ্রাম করে ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম, এই 10 টব মাটি নিলাম, 3 টব ভার্মি কম্পোস্ট দিলাম, আর দিলাম 200-300 গ্রাম খাদ্য মেখে দিয়ে সবকিছু করে সঙ্গে সঙ্গে গাছগুলো রোপণ করে দিলাম। এভাবে গাছ হয় না।
গাছ আপনাকে এরকম বলে দেয় না। গাছ শুধু এই কয়েকটি ফুলের গাছ নয়, পৃথিবীতে এমন অনেক গাছ আছে, আমরা যতদূর হেঁটে যাই, যেদিকে তাকাই সেদিকেই গাছ, যেখানে ঘুমোচ্ছি সেখানেও গাছ। তার মানে গাছ, গাছ কথা বলে, এই সব জায়গাগুলোতে কথা বলে, আর আমরা সেইগুলোকে নিজেদের মতো করে একটু এক্সট্রা করে ফেলি, আর সেই জন্য আমাদের সমস্যা হয়। সেই সমস্যার কথাগুলো আমরা জানতে পারছি, কিন্তু সেইগুলো আমরা করব না, এটা মূল কথা। তাহলে আমরা যখন মাটি নেব তাকে তৈরি করে নেব। এই তো দেখুন না, আপনার বাড়িতে এর আগে কিছু ফুলের গাছ ছিল, সেই ফুলের গাছের থাকাতে আপনি কি করলেন, সেই ফুলের গাছের মাটিগুলোকে সুন্দর করে, ফুল গাছ নষ্ট হয়ে গেছে, আর তারপরে সেই মাটিটার মধ্যে আপনি ভার্মি কম্পোস্ট, কোকোপিট, এটা ওটা দিয়ে আপনি কিছু সিজন ফুলের গাছ করেছিলেন তো, আর সেই মাটিটাকে দিয়ে আবার কয়েকটি 12 মাসি ফুলের গাছ রোপণ করতে চলেছেন। কিন্তু আপনি কি একবার ভেবেছেন যে ওই মাটির মধ্যে ওই গাছটা শেকড় ছিল, ওই মাটির মধ্যে ফাঙ্গাস সেটা করে রয়েছে, আর আগে ভার্মি কম্পোস্ট, কোকোপিট দিয়েছিলেন, তারও তো বয়স হচ্ছে, আর সেগুলো আস্তে আস্তে খারাপ হচ্ছে। পরবর্তী অবস্থায় ওই মাটির মধ্যে আপনি একটা 12 মাসি ফুলের গাছ রোপণ করে দিলেন, আর ধীরে ধীরে কিছুদিন পরে দেখছেন গাছ বেঁচে গেল। বেঁচে যাওয়ার পর 2-4টা ফুলও হলো। একটার পর একটা সমস্যা আপনাকে গাছ বুঝিয়ে দিচ্ছে। সাইড থেকে পাতা চুঁয়ে চুঁয়ে যাচ্ছে, গাছটি খাড় খাড় হয়ে যাচ্ছে, হঠাৎই দেখছেন ডালের অর্ধেক থেকে মোট করে এখান থেকে কালো হয়ে ভেঙে যাচ্ছে। আর এইভাবে কিন্তু আপনাকে একটার পর একটা গাছ বুঝিয়ে দিতে চাইছে। বা গাছ রোপণ করেছেন, গাছ রোপণ করেছেন ঠিক আছে, দিনের পর দিন গাছ চুপচাপ বসে আছে, না বাড়ছে না মারা যাচ্ছে, কিছুই হচ্ছে না, চুপ করে গাছটি বেঁচে রয়েছে। আর সেক্ষেত্রে আপনি কি করছেন, একটার পর একটা অ্যাপ্লাই করছেন। তাহলে মূল এই ধরনের যদি আপনার সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি কি করবেন, ইমিডিয়েটলি সবসময় মাটি শুকনো হয়ে গেলেই মাটির সমস্যার সমাধান। অর্থাৎ আপনাকে এই সময়কার জন্য মাটিটিকে ফার্স্ট শুকনো করে নিতে হবে। কেন না, আপনি যে গাছে আপনার 1 মাস আগে রোপণ করেছেন আর গাছটা চুপচাপ বসে আছে, তার মানে কি, গাছটা কিন্তু গাছের হচ্ছে না, মাটির হচ্ছে, আপনি বুঝতে পারছেন না। আপনার গাছ যেমনটি রোপণ করেছিলেন ঠিক তেমনটি বেঁচে আছে, কিন্তু আপনার মাটির কাজটা কিন্তু চলছে। এই এভরিডে গাছে জল দিচ্ছেন, গাছ বৃদ্ধি হচ্ছে না, খাদ্যও দিচ্ছেন, মাটি কিন্তু তৈরি হচ্ছে, মাটিটা পচতে শুরু হচ্ছে। এই যে আগে ভার্মি কম্পোস্ট, কোকোপিট দিচ্ছিলেন, মাটিটা তৈরি হচ্ছে, আর তৈরি হতে হতেই ওই মাটিটাই সোনা হয়ে যাবে। আপনি ঠিক বুঝতে পারছেন কি? তাহলে আপনি যখন মাটিটাকে কোনো গাছ রোপণ করেছিলেন, ফার্স্ট কাজ হবে আবার একটা জায়গায় জড়ো করে দিয়ে ভালো করে ভিজিয়ে 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 তাকে কাদা করে রাখা। কাদা করে রাখলে সেটা পচতে পচতে, তার মধ্যে যেগুলো পচতে পারে না সেটাও পচে গিয়ে আবার হবে সোনা। তারপরে কিন্তু আবার আপনি গাছ রোপণ করবেন, পারফেক্ট গাছ হবে। এই তো আপনি আগে ভার্মি কম্পোস্ট, কোকোপিট সব সমান সমান দিয়েছেন, আবার ওই মাটিটাকে নিয়ে এলেন, আবার আপনাকে আমি বলে দিচ্ছি 30% এই দিন আবার দিয়ে দিলেন। তাহলে এর আগে যেটা দিয়েছিলেন সেটা কি হবে? আরে আপনি অলরেডি দিয়েছিলেন, তাহলে আবার কেন দেবেন? তাহলে এইবারে যখন আপনি এই রকমের মধ্যে এরকম ফুল আপনার হয়েই গেছে, বাদ দিন, তাহলে গাছ আপনার রোপণ হয়ে গেছে। আর রোপণ করার পরে গাছটি চুপ করে বসে আছে, একদম বৃদ্ধি নেই, চুপচাপ বসে আছে। তা এই ক্ষেত্রে আপনি করবেনটা কি? ফার্স্ট মাটিকে, এই যে পচেছে, গাছ বাড়ে না কিন্তু মাটিটা পচেছে, সুন্দর করে খুবড়ে দিন। আর সাথে কি হচ্ছে, গাছের শেকড়ও কিছু পচেছে, সুন্দর করে ভালো করে খুবড়ে শুকনো করে দিন। আর শুকনো করার পরে আপনি জল দেবেন, খাদ্য নয়। তাহলে জলটা দেওয়ার আগে ওই মাটিটাকে আরেকবার শোধন করার জন্য এই কাজটা করে ফেলুন। 100 গ্রাম চুন, 10 লিটার জল গুলুন আর দিয়ে দিন। দেখুন, এগুলো সাধারণ কথাবার্তা, এই জলটা দিয়ে দিন, দেখবেন মাটির মধ্যে আবার গাছের শেকড় দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকবে। দেখুন, গাছের শেকড় দ্রুত গতিতে বৃদ্ধি পেতে গেলে কতগুলো কাজ করেন আপনারা, তাই তো? একটু রুটিন হরমোন পাউডার জলে গুলিয়ে গাছের গোড়ায় দিয়ে দেন, বানিয়ে নিন না। এসব রুটিন হরমোন বানানো যায়, আপনি বানিয়ে ফেলুন, নিজেই বানিয়ে নিতে পারেন, খুব সহজে সহজে বানিয়ে নিতে পারেন। মাটি পচলে, পাঁক বোঝেন, পুকুরের পাঁক, পচানো মাটি। আজকে 100 বছর ধরে পুকুরের জল পচে, মানে জল আছে, তার নিচের মাটি কিন্তু পচে আছে। আপনাদের গ্রামে বাড়ি নয়, বুঝবেন কি করে, আমাদের গ্রামে বাড়ি তো। পুকুরের পাঁক নিয়ে আসুন, সেই পাঁকের সঙ্গে খাদ্য, খৈল, কিছু একটা পচিয়ে দিন, বাতের মাড়, আপনার কম্পোস্ট, ওই পচা জলটাকে আপনি ভালো করে, পচানো জলটাকে তার সাথে দিন না, অল্প করে একটু খৈল দিন, অল্প করে খৈল দিন, বেশি দিতে হবে না। 100 গ্রাম সমান 10 লিটার জল হতে হবে, আমরা এত এত দিলে খাবে না। তো ওই খৈলটিকে আপনি নিয়ে আসুন,
100 গ্রাম যদি খৈল হয় তাতে কত 10 গ্রাম 10-26 হতে চাইছে, কারণ 1 কেজি খোলে আপনার লাগছে মাত্র 200 গ্রাম 10-26, এই আন্দাজে আপনারা মোটামুটি একটা পার্সেন্টেজ করে নেবেন। ঠিক আছে, দিয়ে আপনার ওই জলটির সঙ্গে পচিয়ে ফেলবেন 3 দিন 3 রাত। তাহলে আগের থেকে আপনি ভিজিয়ে রেখেছেন, পুকুরের পাঁক বা ভাতের মাড় ভিজিয়ে একটা জায়গায় পচানো রয়েছে, পচা জল দেবেন, একটু ফাঙ্গিসাইড ওষুধ, সাপ ব্যাবিস্টন কিছু তো আছে আপনার বাড়িতে, একটু দিন। আর দেওয়ার পরে আপনি গাছের গোড়ায় ওটা দিয়ে দেখুন তো, আপনার গাছের শেকড় না মারপিট করে বেরোতে থাকবে, মানে দ্রুত গতিতে আপনার ওই মাটির মধ্যে পৌঁছে যাবে। আপনি যে খাদ্যটা দেবেন গাছের শেকড় অটো আপনার 10টা শেকড় থেকে 30টা শেকড় হতে গাছের খুব একটা সময় লাগে না, আপনার সময় লাগে কাজগুলো করতে, কিন্তু গাছের সে সময় লাগে না। তো সেই জন্য আমরা মাটিটিকে ফার্স্ট শুকনো করে নেব। কেন শুকনো করব ফার্স্ট মাটিটিকে খুবড়ে? মাটিটিকে শুকনো করব এটাই তার কারণ যে ফার্স্ট টাইম যখন আমরা গাছের গোড়াতে কোনো খাদ্য দেব, সবসময় জেনে রাখবেন তরল খাদ্য মানে এইখানটা গাছের গোড়া ড্রাই, আর ড্রাই খাদ্য মানে গাছের গোড়াটা কিন্তু তরল। এইটাকে এটা ভেবে নিলেই কাজ হয়ে যাবে। তাহলে আপনি একটা তরল খাদ্য দিতে চলেছেন, যেই কোনো কিচেন কম্পোজ বা কাউডার কম্পোজ, কোনো কোনো একটা আপনি কম্পোজ দিতে চাইছেন, তার জলটা দিতে চাইছেন, তো তাহলে গাছের গোড়াটা ড্রাই রাখবেন, ফার্স্ট ড্রাই, খুবড়ে শুকনো করুন। আপনি তরলটা দিন, শুকনো হোক জল দেবেন, পারফেক্ট কাজ। তার মানে এটা আমি শুকনো করতে বললাম এটাই তার কারণ ওই তরলটা তো পচা খাদ্য না, ওই পচাতে এই গাছের শেকড়ে এফেক্ট না করে, সেজন্য ওই তরল খাদ্যটা গাছের গোড়ায় পড়ে যাওয়া মানেই পচে যাওয়া খাদ্যটা যখনই আবার গাছের গোড়ায় শুকনো হয়ে যাচ্ছে তখন এই পচার গল্পটা থাকছে না, পচাটা সরে গিয়ে আপনার একেবারে ডিকম্পোজ হয়ে যাচ্ছে, আবার কিন্তু শুকনো ড্রাই জাস্ট খাদ্য হয়ে যাচ্ছে। আর সেই খাদ্য হয়ে যাচ্ছে মানে গাছের মজা, গাছ দৌড়াদৌড়ি করবে। করে দেখুন, এতগুলো বললাম, একটা একটা করে গাছের নিজে পরীক্ষা করে দেখুন। পারফেক্ট কাজ না পেলে ফোন করবেন, ফোন নাম্বার নিন 9609456194। তাহলে আমরা এই বিষয়টা তো ক্লিয়ার। বাকি কাটাই ছাঁটাই বুঝেছেন বলেই তো দিয়েছি, অতি শীত অতি বর্ষা অতি অতি সময়টা নয়, অতি গরম অতি বর্ষা অতি শীত, এখন কোনো ঋতু ঠিক আছে? কখনো জ্যাকেট পরছেন গায়ে, আবার কখনো খুলেই দিচ্ছেন, কেন বলুন তো? এই ঠান্ডা ঠান্ডা বেশ গরম গরম, আবার বেশ ঠান্ডা ঠান্ডা, ওয়েদার তো ঠিক নেই। বৃষ্টি হচ্ছে তো হতেই আছে, আপনার লক্ষ্মী পুজো কালী পুজো দুর্গা পুজো চলছে তো বৃষ্টি চলছে। আমরা যেরকম জেনেছি যে আষাঢ় শ্রাবণ বর্ষাকাল হচ্ছে, এখনো হচ্ছে না, দেখুন আষাঢ় শ্রাবণের পরেই বর্ষাকাল শুরু হচ্ছে। তা এরকম ওয়েদার হয়ে গেছে, এত ঋতু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ আপনাদেরকে গাছের সঙ্গে সঙ্গে কথা বলতে হবে, গাছের সঙ্গে সঙ্গে কথা বলতে হবে, তবেই কিন্তু গাছ কথা বলবে। তো গাছের সঙ্গে আপনি কথা বললেন না, গাছও আপনার সঙ্গে কথা বললো না। তো গাছকে আপনি দেখলেন না, গাছও কিন্তু আপনার দেখলো না। আপনি আমার কথা শোনেন আর নাই বা শোনেন, গাছে গাছকে যদি আপনি দেখেন তাহলে গাছও আপনাকে দেখছে, গাছকে আপনি দেখছেন না, গাছও আপনাকে দেখছে না। তাহলে আমরা কাটাই ছাঁটাই বুঝেছি তো, গাছকে আমরা কাটিং সেই সময়টাই ফাইনাল কাটিং করতে পারি, অতি শীত অতি বর্ষা অতি গরমটাই নয়, বাকি সময়টাই করতে পারি। শুধু আপনাকে এই মার্চ এপ্রিলেই কাটিং করতে হবে এটা কিন্তু নয়। আমরা গাছে ফুল শেষ হয়েছে ডোকা চেঞ্জ করতে পারি, এটা জেনেছি, সব সময়ের জন্য করতে পারি, অতি শীত হতে পারে অতি গরম হতে পারে, সব সময়ের জন্যই করতে পারি। আর এই সকল কাজগুলো করলে আমাদের গাছ বেঁচে যাওয়াটা খুব স্বাভাবিক। মাটি শুকনো করেছেন, 30% বালি মেখেছেন, মাটির মধ্যে একটু হালকা জলের ছিটে দিয়েছেন, কিছুক্ষণ পরে ওই বড় বড় ঢালা ঢালা মাটিগুলোকে হাতুড়ি দিয়ে বাড্ডি হাত ফাটানোর কি দরকার আছে? আপনি একটু জলের ছিটে দিয়ে দেখুন না, দেখবেন কিছুক্ষণ পরে মাটি এমনি খেলাধুলা করছে, তুলো হয়ে গেছে। ড্রেনেজ ব্যবস্থাটা ক্লিয়ার করতে হবে, আপনি কি দিয়ে করেছেন, একটা গুটি দিয়েছেন, কেউ শোলা দিচ্ছে, দিতে পারে। ড্রেনেজ ব্যবস্থা যেটা মাটি নয়, তা একটা করে গুটি দিয়েছেন, কিছুটা করে নুড়ি দিয়েছেন 1 ইঞ্চি বরাবর, মাটি ভরে দিয়েছেন, গাছকে ভরে দিয়েছেন, এই পর্যন্ত গেড়ে গেড়ে গাছটি রোপণ করছেন কেন? গাছের গোড়ায় যতটা মাটি রয়েছে ঠিক ততটাই রোপণ করুন। গাছের রোপণ করছেন, সাইডগুলো ভালো করে কম্প্যাক্ট করবেন না, ভালো করে কম্প্যাক্ট করুন। গাছকে ডুবিয়ে স্নান করিয়ে জল দিন, প্রাণ ভরে জল দিন, কারণ আপনি দুজনের মিলবন্ধন করতে চাইছেন না, আপনার গাছের সঙ্গে আর আপনার মাটির সঙ্গে দুজনের একত্রে মিল করতে চাইছেন না। এই মিলটা করতে গেলে আপনাকে বন্ধনটা কিন্তু ভালো করে দিতে হবে। তাহলে সেই বন্ধনটা দেবেন তো, ভালো করে গাছটি রোপণ করার পর এমনি থরথর করে হাত থরথর করছে, অল্প স্বল্প করে গাছের গোড়া ভেঙে যাবে, লুজ হয়ে যাবে, গাছটা বোধহয় বেশি জাঁকা হয়ে যাবে না। গাছের গোড়াটা আপনার মাটির সঙ্গে কম্প্যাক্ট হতে হবে, এই সাইডগুলো কম্প্যাক্ট করতে হবে ভালো করে, একদম
ভালো করে কম্প্যাক্ট করুন, ভালো করে যাকে বলে গুছিয়ে জল দিন, একদম ডুবিয়ে জল দিন, স্নান করিয়ে জল দিন, পরিষ্কার রৌদ্রে রাখুন। কারণ আপনার ভয় কিসের? আপনার গাছের শেকড়টা তো গাছের ভেতরেই রয়েছে, তাই না? তাদের ভয় আছে যাদের শেকড়টা গাছের বাইর থেকে বেরিয়ে এসে অন্য স্থানে পৌঁছে গেছে। আর সেই জন্য এরকম একটা ছোট্ট পলিথিনের মধ্যে গাছের শেকড়টা বাইর দিকে পৌঁছে গেছে। আর পৌঁছে যাওয়ার পরে কি করছেন, যে গাছটি বড় হয়ে গেছে আর সেক্ষেত্রে একটা ফুল দেখছেন, সেই ফুল ফোটা অবস্থায় আপনি কিনে নিয়ে এসছেন, তাই না? ফুল আমাদেরকে টানে, ভালোবাসে, আর ফুল দেখে আপনি কিনে নিচ্ছেন। সেক্ষেত্রে কি হচ্ছে, শেকড়টা তো যেখান থেকে নিচ্ছেন তার বাড়িতে রয়ে গেছে, আপনার বাড়িতে নেই। অর্থাৎ আপনি যখন নিয়ে এসছেন তাহলে কি হবে, ওই গাছটির শেকড় কেটেছেন মানে গাছের ডাল কেটে বসান, দেখি কোথায় আপনার গাছ মারা যায়? কখনো মরবে না। তাহলে গাছের গোড়ায় যতটা মাটি আছে পারমিশন আপনার এই পর্যন্ত আছে, এর বেশি মাটিকে ডিপ করে বসানো যাবে না। মাটি কম্প্যাক্ট করতে হবে, ভালো করে ডুবিয়ে জল দিতে হবে, রৌদ্রে রাখুন। সেটা অতিরিক্ত গাছের শেকড় কাটা অবস্থায় থাকলে আপনি বুঝতে পারলে 2 দিন ছাওয়াতে রাখবেন। কারণ আপনি শেকড় কেটে দিয়েছেন, গাছের ডাল কেটেছেন, সেক্ষেত্রে রাখতে পারেন, নাও পারেন। যদি না রাখেন তাহলে কি ক্ষতি হবে, এটা আমাদেরকে জানতে হবে। সিস্টেম এটাই করা থাকে, যখন গাছটিকে একটা পলিথিনের মধ্যে বসানো থাকে তাহলে পলিথিনের উপরে কিন্তু রুটটি থাকে। যদি এই গাছটিকে যখন মাটিতে রোপণ করা হয়, মানে এই গ্রো ব্যাগের মধ্যে রোপণ করা হয়, এই গাছটি যদি পলিথিনের উপরে না থাকে, শুধু মাটির উপরে থাকে, তাহলে শেকড়টা মাটির ভেতরে যায়। আর যখন গাছটি তোলা হয় শেকড়টা কিন্তু কাটিং পড়ে, সেক্ষেত্রে সমস্যা। এক্ষেত্রে নয়, শুধু দেখে নিতে হবে আপনার গাছের এই মূল শেকড়গুলো ভালোভাবে কেটেছে কিনা। কেটে যদি যায়, আপনি কিছুটা গাছ কেটে দিন। আপনি চিন্তা করছেন কেন, গাছটা এখান থেকে কেটে দেবো তাহলে এখান থেকে বেরোবে তো? কিচ্ছু চিন্তা করার নেই, এখানের পাতাটা এখানে এসে যাবে। এটা একটা বিজ্ঞান। আপনি এখানটা কেটে দিয়েছেন আর এই খাদ্যটা এখানে প্লাস হয়ে যাবে। গাছ রোপণ করুন। এখানে আমি কি বললাম আপনাকে, 2টো খোল দিয়ে গাছ রোপণ করুন? আমি জানি না, 2টো কুচো দিয়ে রোপণ করুন। আরে আপনি গাছই বাঁচাতে পারছেন না, কি খোল কুচোর গল্প করছেন? প্লেন গাছ বাঁচান, প্লেন ভাবে রোপণ করুন, গাছ বেঁচে যাক। কত খাদ্য দেবেন আপনি? প্রতি সপ্তাহে 2বার করে খাদ্য দেবেন, কোনো প্রবলেম নেই। কিন্তু গাছ রোপণের সময় কখনোই খাদ্য দিয়ে নয়। খাদ্য দিয়ে রোপণ করতে গেলে আপনাকে তার পরিমাণ জানতে হবে, একটি ট্রাই করে দেখতে হবে যে আমার কোলকুচো ডিএপি ইউরিয়া দিয়ে আমি 1 মাস আগে মাটি তৈরি করেছিলাম, 1 পিস ছোট্ট গাছ রোপণ করে দেখতে হবে তার মধ্যে সেই খাদ্য এখনো ডিকম্পোজ হয়েছে কিনা, আর সেই খাদ্যটা গাছ নিতে পেরেছে কিনা। অনেক কিছু বিষয় লুকিয়ে থাকে। আর আপনি যদি নূতন হয়ে যান তাহলে তো এইসব ভাবারই নেই। প্লেন মাটি করুন আর গাছ রোপণ করুন। গাছ আপনার বেঁচে গেছে, গাছকে স্নান করান, জল দিন, নতুন নতুন গাছের পাতা বেরোবে। আর পাতা বেরোলেই তো গাছে খাদ্য দেওয়ার চিন্তা আপনি করবেন, গাছ আপনাকে খাদ্য চাইবে। আর এইভাবেই করতে থাকুন, ভীষণ ভালো গাছ করবেন। অনেকটা শেয়ার করার চেষ্টা করলাম, আরো অনেক কিছু বিষয় রয়ে গেল, একটা ভিডিওর দ্বারা তা সম্ভব নয়। আজকে শুধু এইটুকু বিষয় আপনাদের সামনে শেয়ার করলাম। আবার আসবো আগামীকাল। যদি বিস্তর আরো কিছু জানতে হয় অবশ্যই ফোন করে নিতে পারবেন। ফোন নাম্বার জেনে নিন, 9609456194। আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না। কারণ আপনাকে বুঝে নিতে হবে আমি আপনার জন্যই যেন একটা গাছের বিষয় নিয়ে বলছি, আর আপনাকে আপনার মতোই করে ভেবে নিতে হবে। আমি বলছি নয়, আপনি করছেন বা আপনি বলছেন এটা ভেবে নিলেই কিন্তু, তাহলে কিন্তু আপনার পক্ষে এই বিষয়গুলোকে একদম ক্লিয়ার করা সম্ভব। আমি শুধু নয়, আপনি করে দেখলেন, একটা করে দেখুন, ট্রাই করে দেখুন, তারপরে না হয় করবেন। প্রথম অবস্থাতে আমরা না জেনে কাজগুলো করব কেন? কোনো কাজই না জেনে করা উচিত নয়। কখনোই শুকনো গাছের গোড়ায় খাদ্য দিয়ে জল দেওয়া উচিত নয়। কখনোই লিকুইড তরল খাদ্য গাছের গোড়ায় দিয়ে আবার ঘুরে জল দেওয়া উচিত নয়। এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। গ্রীষ্ম পড়েছে, বাড়িতে ছাদে গাছগুলো রয়েছে, সব পাশাপাশি করুন। অতিরিক্ত গরমের সময় গাছগুলোকে কাছাকাছি করে দেবেন। গাছে স্নান করিয়ে জল দেবেন। মাঝে মধ্যে কীটনাশক ওষুধ একটা বাড়িতে কিনে রাখবেন, সোনাটা বা আপনার প্রোক্লেম, এই ধরনের কোনো, এখন দেখুন লক্ষ লক্ষ কীটনাশক ওষুধ বেরিয়েছে, একটা কীটনাশক ওষুধ রাখবেন। রোগ বিশেষে নয়, একটা কীটনাশক ওষুধ বাড়িতে রাখবেন, আর সেটা থেকে লিটার 1 ml করে মাঝে মধ্যেই দিতে থাকবেন। গাছে পোকাই আসবে না তো আপনি রোগ নির্ণয় করবেন কি করে? তা মাঝে মধ্যে যদি আপনি একটা দিয়ে রাখেন মাঝে মধ্যে, তাহলে পোকাটাই আসবে না। অর্থাৎ রোগ বিশেষে যদি আপনার প্রচুর সমস্যা হয় যে আমার এই সমস্যাগুলো হচ্ছে, ফোন করে নিতে পারবেন, আমি আপনাকে বলে দিতে পারবো যে আমার এই ধরনের পোকাটা হচ্ছে।
আর যদি আপনি মাঝে মধ্যেই গাছে স্প্রে করে থাকেন আর কি, যে কোনো ওষুধ স্প্রে করে থাকেন, তাহলে আপনার পোকাটাই আসবে না। আর মাঝে মধ্যে কিন্তু গাছের গোড়াতে টবেতে চুনের জলটা দিতে কিন্তু ভুলবেন না। ধরুন আগে যা যা করেছিলেন সেগুলো সমাধান অটোমেটিকই হবে যদি আপনি মাঝে মধ্যে চুনের জলটি দিতে থাকেন। দেখবেন একদম সুন্দর করে আপনি গাছটি করতে পারছেন। আর ভীষণ ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আবার আসছি আগামীকাল। ধন্যবাদ।